তবু নারী ভালোবাসে, বন্ধনের সুখ নারীই জানে। শুধু তো প্রেয়সী নয় প্রিয়, জন্ম জন্মান্তরের অর্ধাঙ্গিনী আমি তোমার হতে চাই। রজনীর নিশীতে আমি হয়েছি তোমার, পর মুহূর্তে হয়েছি আমি অন্য সবার। হ্যাঁ বন্ধুরা, শুধু আমাদের সমাজে নয়, যেন পুরো পৃথিবীটাই আজ ছেয়ে আছে পরক্রিয়া নামক এক সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাসে। এই ভাইরাসের নেই কোনো অ্যান্টিডোট, এর শেষ পরিণতি শুধুই ধ্বংসলীলা। তাই আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব 2021 সালে মুক্তিপ্রাপ্ত পরকীয়ার প্রেমের মুভি টিলটেড। মুভিটির মূল চরিত্র অভিনয় করেছে জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স। কিন্তু কি হবে তখন যখন মেগান ফক্সের হাজবেন্ড জানতে পারবে তার সুন্দরী স্ত্রী পরকীয়ায় জড়িত? সেটা জানতে হলে ভিডিওটি দ্য এন্ড অবধি দেখতে হবে। মুভির শুরুতে আমরা এমা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে টম নামের কারোর সাথে একটি হোটেলে ছিল। হ্যাঁ বন্ধুরা, টমের সাথে এমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল। মানে এমার তার হাজবেন্ডকে দিয়ে পোষাচ্ছিল না, তাই সে টমকে দিয়ে তার কাজ চালাচ্ছিল। কিন্তু এমা এখন তাদের এই রিলেশনটা আর বাড়াতে চাচ্ছিল না, কারণ সে ভয় পাচ্ছিল এমার হাজবেন্ড মার্ক, যে কিনা শহরের খুব নামকরা লয়ার। সে যদি কোনোভাবে এই ব্যাপারটা জানতে পারে তবে আর রক্ষা নেই। এদিকে টম আর কেউ না, সে আমার হাজবেন্ড মার্কের অ্যাসিস্ট্যান্ট ছিল। মানে মার্কের হাজবেন্ডের অ্যাসিস্ট্যান্টের সাথে আমার পরকীয়া ছিল। আচ্ছা যাই হোক, আর তাই এমা সে রাতে টমের সাথে ব্রেকআপ করে নেয়। কিন্তু টম এমাকে ছাড়তে চাচ্ছিল না, কারণ সে এমাতে খুবই মজা পাচ্ছিল। তাই সে আমাকে আগামীকাল মিট করতে বলে। কিন্তু এমা এতেও রাজি হয় না, কারণ আগামীকাল এমার ম্যারেজ অ্যানিভার্সারি, আর সে তার হাজবেন্ডের সাথে নতুনভাবে তার ম্যারিড লাইফটা শুরু করতে চাচ্ছে। তো এসব কিছুতে টম খুব দুঃখী হয়ে পড়ে, আর তার বলার কিছুই ছিল না। সে শুধু চুপ করে এমার এভাবে চলে যাওয়াটা দেখতে থাকে। নেক্সট ডে সকাল হতেই এমা তার হাজবেন্ডের অফিসে চলে আসে, কারণ অ্যানিভার্সারি উপলক্ষে এমার প্ল্যান ছিল আজ রাতে তারা দুজন বাইরে কোথাও ডিনারে যাবে। এমা অফিসে এসেই সে তার হাজবেন্ডের টেবিলে একটা ক্রাইম ফাইল দেখতে পায়। এটা আসলে ববি নামে এক ক্রিমিনালের ফাইল ছিল, যে 10 বছর আগে এমার বাড়িতে চুরি করতে এসেছিল এবং তাকে মারাত্মকভাবে আহত করে তাকে রেপও করতে চেয়েছিল। এসবে তাদের দুজনের মধ্যে মারাত্মক মারামারি হয়। এতে আমার নিজে বেঁচে যায়, কিন্তু সেই আক্রমণকারীর একটা চোখ নষ্ট হয়ে যায়। আর এই কেসের উকিল ছিল মার্ক। আর এই মামলা দীর্ঘদিন ট্রায়ালে চলার কারণে মার্কের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, আর তারপর তারা বিয়ে করে নেয়। কিন্তু হঠাৎ এত বছর পর এই মামলাটার ফাইল এখানে কেন? এমা এটা যখন বোঝার চেষ্টা করছিল তখনই সেখানে মার্ক চলে আসে, মানে আমার হাজবেন্ড আর কি। এমা তখন জিজ্ঞেস করে এই ফাইলটা এখানে কেন, কিন্তু মার্ক তখন এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে প্রশ্নটি ইগনোর করে। তো যাই হোক, অফিস থেকে বের হবার সময় লিফটে তাদের দেখা হয় টমের সাথে। সেখানে হঠাৎ টমকে দেখে এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, কিন্তু টম পরিস্থিতিটা খুব ভালোভাবে মেনটেন করে নেয়। মার্ক বুঝতেই পারে না তাদের পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তো রাতে তারা খুব দামি একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়। এখানে মার্ক আমাকে খুব দামি একটা নেকলেস গিফট করে, আর সেটা সে নিজ হাতে খুব রোমান্টিক মুড নিয়ে আমাকে সেটা সে পরিয়ে দেয়। ডিনার শেষে মার্ক আমাকে আরো সারপ্রাইজ দিতে চায়, তাই সে আমার চোখ বেঁধে তাকে কোথাও নিয়ে যেতে থাকে। অনেকটা সময় চলে যায়, কিন্তু গাড়ি থামছেই না। অ্যানা মার্কের কাছে বারবার তাদের গন্তব্যটা জানতে চাইলেও মার্ক চুপ থাকে। এমা তখন চিন্তিত হয়ে সে নিজেই তার চোখের বাঁধন খুলে ফেলে, আর তখন সে তার চোখের সামনে তাদের একটা লেক হাউস দেখতে পায়। লেক হাউস মানে হচ্ছে লেকের মাঝখানে বাড়ি, তবে লেক কিন্তু ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছে। তারপরেও এমা খুব সহজেই সেটা চিনে ফেলে, কারণ এই বাড়িতে বিয়ের পরে এমা ও মার্ক অনেকবার এসেছে এবং এখানে তাদের অনেক সুখের স্মৃতি জড়িয়ে রয়েছে। তো বাড়িতে পা রাখতেই এমা খুব অবাক হয়ে যায়, কারণ পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মোমবাতি জ্বলছিল, ফ্লোরে গোলাপ ছড়িয়ে রাখা হয়েছে। এমা সেখানে একটা কার্ড দেখতে পায় যেটাতে রোমান্টিক কিছু কথা লেখা ছিল, আর সেখানে মৃদু সুরে রোমান্টিক গানও ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছিল। মোটের উপর পুরো পরিবেশটাই ছিল রোমাঞ্চকর, রোমান্টিক। তো এটাই ছিল মার্কের সারপ্রাইজ। মার্ক তখন বলে, আমি জানি গত কয়েক বছর ধরে আমাদের রিলেশনটা ভালো যাচ্ছে না, আমি তোমার খেয়াল রাখতে পারছি না, তবে আমি এবার নতুন করে আমাদের সম্পর্কটা শুরু করতে চাই। মার্কের এসব কথা শুনে এমা খুব খুশি হয়ে যায় এবং সেখানে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে।
তো পরদিন সকালে অ্যামার যখন ঘুম ভাঙে তখন সে দেখে মার্ক তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে, আর সেই হ্যান্ডকাপের অন্য পাশ মার্কের হাতে বাঁধা। তো অ্যামা খুব দ্রুতই বুঝে যায় সে বেশ বড়সড় বিপদে পড়তে যাচ্ছে, কারণ সে তার স্বামীকে বেশ ভালোভাবেই চেনে। কিন্তু অ্যামা বুঝতে ছিল না যে মার্কের মাথায় কি প্ল্যান চলছে। তো অ্যামা তখন মার্ককে এসবের কারণ জিজ্ঞেস করলে মার্ক অ্যানার দিকে ডার্ক লুক দিয়ে বলে, এখন চলে যাবার সময় হয়েছে। আর এটা বলেই সে তার বন্দুক দিয়ে নিজের মাথায় শুট করে দেয়। এসব কিছু দেখে অ্যামা খুব ঘাবড়ে যায় এবং সে খুব ভয়ও পেয়েছিল। অ্যামা তখন কি করবে কিছু বুঝতে না পেরে সেখানে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তো এরপর অ্যামা তার হাতের হ্যান্ডকাপ খোলার চেষ্টা করে, তাই সে বন্দুক দিয়ে হ্যান্ডকাপ ভাঙার চেষ্টা করে, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না। অ্যামা তারপর ইমার্জেন্সি সাহায্য চাইতে 911-এ কল করে, কিন্তু সব মুভির মতো এই মুভিতেও ফোনের নেটওয়ার্ক কাজ না করায় এই বুদ্ধিটাও তার কাজে লাগে না। তো এরপর অ্যামা লাশ টানতে টানতে আলমারির দিকে নিয়ে যায়, কারণ সে নাইট ড্রেস পরেছিল, গায়ে কাপড় ছিল না, ঠান্ডায় তার শরীর জমে যাচ্ছিল। কিন্তু আলমারি একদম ফাঁকা ছিল, সেখানে শুধু বিয়ের ড্রেসটাই ছিল, যে ড্রেস পরে ঠান্ডা থেকে বাঁচা যাবে না। তো অ্যামা তখন সেখানে একটি লকার দেখতে পায়, যেটা সম্পর্কে সে কিছুই জানে না। তো অ্যামা তখন মার্কের শার্ট খুলে সে সেটা নিজে পরে নেয় এবং সে তার নিজের ফোন খুঁজতে থাকে। খোঁজাখুঁজির পর সে তার ফোনটি একটা ফুলদানির ভেতরে পায়, মানে তার ফোনটিও পানিতে ভিজিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। তো অ্যামা তখন পুরো বাড়িতে এমন কিছু একটা খুঁজতে থাকে যেটা দিয়ে এই হ্যান্ডকাপটা ভাঙা যেতে পারে, কিন্তু মার্ক বাড়িতে এমন কোনো জিনিসই রাখেনি। তো খুঁজতে খুঁজতে অ্যামা বাড়ির ডাস্টবিনে গাড়ির চাবিটা খুঁজে পায়। তবে সেই গাড়ি পর্যন্ত পৌঁছাতে হলে তাকে বরফের উপর দিয়ে লাশ টানতে টানতে নিয়ে যেতে হবে। কিন্তু এই ঠান্ডা বরফের উপর দিয়ে যাবার জন্য অ্যামার পায়ে কোনো জুতোও ছিল না, এজন্য সে বিয়ের ড্রেস কেটে তার পায়ে বাঁধে আর মার্কের প্যান্ট পরে কোনোভাবে গাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর লাশ গাড়িতে রেখে সে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ির ইঞ্জিন স্টার্ট হয় না। কিভাবেই বা স্টার্ট হবে, কারণ মার্ক তো আগেভাগেই সকল পেট্রোল গাড়ি থেকে বের করে ফেলে দিয়েছে। তো হঠাৎ করে গাড়িতে একটা গান প্লে হয়ে যায়, এটা হচ্ছে তাদের বিয়ের গান। আর গান শেষ হতেই মার্কের একটা ভয়েস রেকর্ড প্লে হতে থাকে, যেটা থেকে আমরা জানতে পারি মার্ক টম আর অ্যামার সম্পর্কে আগে থেকেই জানতো। আর মার্ক অ্যামার দেয়া কষ্ট সহ্য করতে না পেরে সে নিজে মরে অ্যামাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, অ্যামার এখন এসব নিয়ে আফসোস করার সময় নেই, তাই সে মার্কের লাশ টেনে টেনে বাথরুমে নিয়ে আসে এবং তার বডিতে লেগে থাকা সব রক্ত ধুয়ে ফেলে। তার গলায় থাকা নেকলেসটাও সে খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু পারে না। তো অ্যামায়ের পর বেসমেন্টে যায়, যদি সেখানে কিছু একটা সে পেয়ে যায় যা দিয়ে হ্যান্ডকাপটা কাটা যাবে, কিন্তু মার্ক সেখানেও সবকিছু ক্লিন করে রেখে দিয়েছিল। অ্যামা তেমন কিছুই খুঁজে পায় না যা দিয়ে হ্যান্ডকাপটা কাটা যাবে। তো অ্যামা মার্কের লাশটা নিয়ে বেসমেন্ট টু বাসা, বাসা টু গ্যারেজ, গ্যারেজ টু বাথরুম, এমন উপর নিচ করতে করতে সে একদম ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবু সে থামে না। তারপর সে যখন তার রুমে গিয়ে পৌঁছায়, যেখানে আমার ছবি টানানো ছিল, সেখানে আমার চেহারা কেটে ফেলা হয়েছে। এর সাথে টমের কিছু বাড়তি ছবিও অ্যাড করা হয়েছে, তার মানে মার্ক অনেক আগে থেকেই তাদেরকে ফলো করতেছিল। তারপর হঠাৎ একটা মুহূর্তের জন্য অ্যামা খুব ভয় পেয়ে যায়। অন্ধকারের এক কোণায় তার মনে হলো ববি দাঁড়িয়ে রয়েছে। ববি হচ্ছে সেই চোর প্লাস রেপিস্ট যে 10 বছর আগে অ্যামার উপর আক্রমণ করেছিল, এবং সেই কথা মনে করে অ্যামাকে অনেক বছর ডিপ্রেশনের ওষুধ খেতেও হয়েছিল। তবে সেখানে ববি ছিল না, জাস্ট ববির একটা ছবি ছিল, আর এতেই আমার হার্টবিট বেড়ে গিয়েছিল। আর তখন সে সেখানে একটা রেকর্ডিং শুনতে পায়, আর এই রেকর্ডিংটা ছিল অ্যামার নিজের। এটা ছিল সেই রেকর্ডিং যেখানে অ্যামা ববির বিরুদ্ধে কমপ্লেন করেছিল। তবে অ্যামা বুঝতে পারে না এই রেকর্ডটা এখানে কেন চালানো হচ্ছে। তো অ্যামা এই ব্যাপারগুলো নিয়ে যখন আরো ভাববে, ঠিক তখন হঠাৎ সেখানে একটা গাড়ির শব্দ সে শুনতে পায়, আর সেটা সে চেক করতে গিয়ে দেখতে পায় সেখানে তার পরক্রিয়া বয়ফ্রেন্ড টম এসেছে। অ্যামা তখন টমকে বলে, তুমি এখানে কেন এলে? তখন টম বলে, তোমার ফোন থেকে আমাকে মেসেজ করে বলা হয়েছে তুমি এখানে বিপদে আসো আর তোমাকে যেন সাহায্য করা হয়। তখন অ্যামা বুঝতে পারে এটা মার্কেরই কাজ, আর সেই সাথে অ্যামা এটাও বুঝতে পারে মার্ক হয়তো তাদের দুজনকে একসাথে ফাঁসাতে চাচ্ছে। এখানে হয়তো মার্কের আরো কোনো প্ল্যান রয়েছে। এখানে টমের কাছ থেকে অ্যামা জানতে পারে গত রাতে মার্কের অফিসে পুলিশের রেড পড়েছে, কারণ মার্ক কেস জেতার জন্য অনেক ইলিগাল মানে 2 নাম্বার ডকুমেন্টস তৈরি করত, আর এটা ধরা পড়ে গিয়েছে। এজন্য মার্কের ক্যারিয়ার পুরোই শেষ। তো
তো মার্ক যদি জীবিত থাকতো তবে তাকে সারা জীবন জেলে কাটাতে হতো। তাই মার্ক নিজেও মরে, এমাকেও মারবে, টমকেও মারবে। তখন এমা বুঝে যায় এখানে আরো রহস্যের খেলা বাকি রয়েছে। তবে কি রহস্যের খেলা বাকি রয়েছে এ সম্পর্কে তাদের কোনো আইডিয়াই ছিল না। তো এমা তখন টমকে পুলিশকে ফোন করতে বলে, কিন্তু টম এতে রাজি হয় না। সে আমাকে বলে পুলিশ যদি এখানে আসে তাহলে মার্কের মার্ডার কেসে পুলিশ তোমাকেই গ্রেফতার করবে, কারণ মার্ক তার মৃত্যুর সমস্ত প্রুফ তোমার উপরেই ছেড়ে গেছে, আর তাই তুমি নিজেকে কখনোই নির্দোষ প্রমাণ করতে পারবে না। টম আর এমা যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল তখন তারা ওখানে আরো একটি গাড়ির শব্দ শুনতে পায়। তখন টম এমাকে লুকিয়ে পড়তে বলে। বিপদের গন্ধ পেয়ে টম এনাকে অনুরোধ করে বলে, বাহিরে যাই কিছু হোক না কেন তুমি কিছুতেই বের হবে না। এই বলে টম অপেক্ষা করে সেই লোকটির সাথে কথা বলবার জন্য। তো এই লোকটির নাম হলো জিমি, আর সে বলে আমাকে এই বাড়ির মালিক ফোন করে আসতে বলেছে, আমি বাড়ির ওয়্যারলেস সিস্টেমটা ঠিক করতে এসেছি। তো টম বুঝে যায় লোকটি মিথ্যে কথা বলছে, কারণ টম এই বাড়িতে আসার সময় এই গাড়িটিকে সে রাস্তার পাশে পার্ক করা অবস্থায় দেখেছিল। এর মানে হচ্ছে এই গাড়িটি টমকে ফলো করতে করতে এই বাড়িতে এসেছে। টম লোকটিকে তখন কিছু ডলার দিয়ে বিদায় করতে চায়, কিন্তু সে এতে রাজি হচ্ছিল না। সে বলে আমি 250 কিলোমিটার দূর থেকে যেহেতু এসেছি তাই আমি কাজ করে তবেই যাব। টম তখন বুঝে যায় বিপদ এখন তাদের নাকের ডগায়। ঠিক তখনই গাড়িটি থেকে আরো একটি লোক বেরিয়ে আসে, আর সে বের হয়ে এসে কোনো কথা ছাড়াই চাকু দিয়ে টমকে বারবার স্টেপ করতে থাকে। এতে টম সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং সে একটা ধাক্কায় দরজাটা ভেঙে ঘরে ঢুকে পড়ে। আর এই লোকটি আর কেউ নয়, এটাই হলো সেই ববি, যে 10 বছর আগে এমার উপর আক্রমণ করেছিল। ববিকে দেখে তো আমার হাত পা কাঁপতে থাকে, আর তার বুঝতে দেরি হয় না কেন ফাইলটা মার্কের কাছে ছিল, কারণ মার্কই 2 নম্বরই করে ববিকে জেল থেকে বের করে এনেছে, আর এটা সে করেছে টম আর এমাকে খুন করাবার জন্য। তারপর ববি আর জিমি মিলে পুরো বাড়িতে এমাকে খুঁজতে থাকে, আর এদিকে এমা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে শেডে গিয়ে পৌঁছায়, আর সেখানে সে হ্যান্ডকাপ ভাঙবার জন্য হ্যামার জাতীয় কিছু একটা পেয়ে যায়। পরিশেষে সে হ্যান্ডকাপটা খুলতে সফল হয়, কিন্তু হ্যান্ডকাপ ভাঙতে গিয়ে অনেক জোরে শব্দ হয় যেটা জিমি শুনতে পায়, আর রক্তের দাগ ফলো করে জিমি সেই শেডে এসে পৌঁছায়। তবে এমা ততক্ষণে লুকিয়ে পড়ে, কিন্তু এখানে তারা মার্কের লাশ দেখে ববি বুঝতে পারে এমা এখানেই ছিল। সে এখানে আমার হ্যান্ডকাপটিও দেখতে পায়, আর রক্তাক্ত পায়ের ছাপ দেখে ববি পুরোপুরি শিওর হয়ে যায় যে এটা এমারই পায়ের ছাপ, আর সে খুব একটা দূরেও যেতে পারেনি। তো ববি আর জিমি তখন সেখানে দাঁড়িয়ে এমাকে খোঁজার প্ল্যান করতে থাকে, কিন্তু এমা সেখানেই লুকিয়ে ছিল, যা তারা বুঝতে পারে না। তো এখন আমরা জানতে পারি মার্ক মরার আগে ববিকে বলেছিল এই বাড়ির লকারের ভেতরে অনেক দামি ডায়মন্ড রয়েছে, তবে লকারটা ফিঙ্গারপ্রিন্ট ও পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা। লকারের ফিঙ্গারপ্রিন্ট আমার, তবে পাসওয়ার্ড জানে আমার স্ত্রী, আর এই জন্য ববির এমাকে খুবই প্রয়োজন। তো এমা লুকিয়ে থেকে এসব কিছু শুনে ভীষণ ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়, কারণ এমনিতেই এমা ববিকে জমের মতো ভয় পায়, কারণ সে জানে ববি কতটা ডেঞ্জারাস লোক। তো এরপর ববি আর জিম যখন ঘরে ফিরে যায়, এমা তখন সেই শেডে পেট্রোল ভরা একটা বোতল দেখতে পায়, যেটা সে টেনে গাড়ির কাছে নিয়ে যায়, আর পাম্প করে সে গাড়িতে পেট্রোল ভরতে থাকে। কিন্তু ববিও তখন এমাকে রুমে খুঁজে না পেয়ে গ্যারেজে চলে আসে, আর সেখানে সে গাড়িতে পেট্রোল ভরার জন্য পাইপলাইন দেখে সে বুঝে যায় এমা এখানেই কোথাও আছে, কারণ সে গাড়িতে তেল ভরার চেষ্টা করছিল। ববি আমাকে সেখানে খুঁজতে থাকে, কিন্তু এমা সেখান থেকেও কোনোভাবে বেঁচে গিয়ে নিচে বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ঘরের ভেতরে সে যেতে পারে না, কারণ ঘরের ভেতরে জিমি তাকে খুঁজতে ছিল। আর অন্যদিকে ববি আমার প্রায় কাছেই চলে আসে, এমা ধরা পড়তেই যাবে, তখন সে তার হাতে থাকা গাড়ির রিমোট অন করে দেয়, যার ফলে গ্যারেজে থাকা গাড়িটা শব্দ করে ওঠে। এর ফলে জিমি আর ববি একসাথে দৌড়ে গ্যারেজে এসে পৌঁছায়, মানে ওরা মনে করে এমা হয়তো গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, আর এই সুযোগে এমা পালানোর সুযোগ নেয়। সে ঘরের ভেতরে যায়, টমের জুতা পরে, আর তারপর সে লুকিয়ে পড়ে। এমা তখন বুঝতে পেরে যায় এখান থেকে পালানোটা এত সহজ নয়, তাই সে জিমি ও ববির উপর পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিয়ে ফাঁদ পেতে লুকিয়ে পড়ে, এবং সুযোগ বুঝে এমা এদের দুজনের উপরেই আক্রমণ করে তাদেরকে ঘায়েল করে বাড়ির বাহিরে চলে আসে। আর সে তার পরকীয়া পার্টনার টমের গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ সে আর বাঁচতে পারে না, ধরা তাকে পড়তেই হয়। ববি তাকে ধরে ফেলে এবং টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে আসে, কিন্তু এতে আমার একটা লাভ হয়।
টমের যে ফোন ছিল সেই ফোন থেকে সে 911-এ কোনো মতে কল করতে পারে, কিন্তু কথা শেষ হবার আগেই ববি তার ফোনটি ভেঙে ফেলে। কিন্তু এমা তবু আশা করে পুলিশ হয়তো বুঝতে পারবে সে বিপদে রয়েছে এবং ফোনটি ট্র্যাক করে এখানে চলে আসবে। তো এরপর ববি এমাকে মার্কের সাথে আবারও একটা নতুন হ্যান্ডকাপ দিয়ে বাঁধে এবং অনেক মারধর করতে থাকে। এদিকে জিমি কিন্তু অনেক দুর্বল মনের মানুষ ছিল, তাই সে ববিকে মারামারি করতে বাধা দিতে থাকে। কিন্তু ববি তখন জিমির উপরেও হামলা করে দেয়, আর তাকে বাধা দেবার জন্য ববি জিমিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে খাটের নিচে মার্কের বন্দুক দেখতে পায়। সে জানে না এর মধ্যে গুলি নেই। সে বন্দুকটি ববির দিকে তাক করে তাকে থামানোর চেষ্টা করে এবং বলে, তুমি এসব খুন খারাপি করো না, আমরা ডায়মন্ড নিতে এসেছি, তুমি আমার থেকে ডায়মন্ডটা নিয়ে নাও আর তারপর চলো আমরা চলে যাই। তো ববি তখন আমার সাথে একটা ডিল করে। সে বলে, আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু বিনিময়ে তোমাকে ওই লকারের পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। তো এমা তখন বলে, ওই লকারের পাসওয়ার্ড হচ্ছে আমাদের যে বিয়ের ডেট ছিল সেটা। তো এরপর সেই পাসওয়ার্ড আর মার্কের ফিঙ্গার দিয়ে ববি সেই লকারটি খুলে ফেলে, কিন্তু তার ভেতরে কোনো ডায়মন্ড ছিল না, শুধু একটা চাকু ছিল যার মধ্যে লেখা ছিল সব ডায়মন্ড এমার গলায় যে নেকলেসটা রয়েছে সেটার মধ্যে। তো বুঝতেই পারছো এবার কি হবে। তো জিমি গিয়ে এমার নেকলেসটি খোলার চেষ্টা করে, কিন্তু ওটা এমনভাবে বানানো ছিল যে নেকলেসটা একবার লাগানোর পর সেটা খোলার কোনো সিস্টেমই ছিল না। তবে নেকলেসটা বের করার একটা উপায় অবশ্য ছিল, আর তা হচ্ছে এমার মাথাটা কেটে ফেলতে হবে। তো ববি এবার ঝাঁপিয়ে পড়ে এমার উপর তার মাথা কাটার জন্য, কিন্তু জিমি ছিল খুবই নরম মনের, তাই সে ববিকে থামানোর চেষ্টা করে। তো এতে ববির সাথে হাতাহাতিতে জিমি মারা যায়। তো এবার এমাকে বাঁচানোর জন্য আর কেউই নেই, তাই এমা নিজেই নিজেকে বাঁচানোর জন্য ববির সাথে লড়াই করতে শুরু করে। আর লড়াইয়ের একটা পর্যায়ে সে ববির উপর আক্রমণ করে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, আর হ্যান্ডকাপের অন্য একটা অংশ মার্কের হাতে সে আটকে দেয়। তারপর সে আবারও গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে খুব বেশি দূর যেতে পারে না, কারণ ববি এই অবস্থাতেও তার পিছু নেয়। আর এতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পরে সে হামাগুড়ি দিয়ে সামনে এগোবার চেষ্টা করে এবং সে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পালাবার মতো কোনো শক্তি ছিল না। আর ওদিকে ববিও তার পিছু ছাড়ছিল না। আর তখন তাদের মধ্যে আবারও ধস্তাধস্তি শুরু হয় এবং ববি এমাকে চাকু দিয়ে আঘাত করতে নিলে এমা সেখান থেকে সরে যায়, কিন্তু এর পরিণতি হয় খুবই ভয়ঙ্কর। আসলে মারামারিতে তারা ভুলে গিয়েছিল যে তারা আসলে লেকের উপরে রয়েছে, আর লেকের পানির উপরে তো বরফের আস্তর পড়ে রয়েছে। তো বরফের উপর চাকুর আঘাত লাগার কারণে সেখানে বরফের আস্তর ভেঙে তারা সবাই একসাথে ওই ঠান্ডা পানিতে পড়ে যায়। এতে তারা সবাই খুব বিপদে পড়ে যায়, বিশেষ করে ববি, কারণ তার বডি তো অলরেডি মার্কের লাশের সাথে বাঁধা ছিল। আর ববি এতটাই হিংস্র ছিল যে সে প্রতিশোধ নেবার নেশায় সে অবস্থাতেও এমাকে মারার চেষ্টা করে, কিন্তু এমা বেঁচে থাকার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে এবং সে ববির চাকু কেড়ে নিয়ে ওর আরেকটা চোখে ঢুকিয়ে দেয়। মানে 10 বছর আগে এমা ববির একটা চোখ কানা করে দিয়েছিল, আর এবার সে তার আরেকটা চোখও কানা করে দেয়। এবার আর ববি এমাকে সামলাতে পারে না। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ববির বেঁচে থাকার আশা ফুরিয়ে যায়, আর মার্কের লাশের ওজন ববিকে পানির গভীরে নিয়ে হারিয়ে যায়। তো এমাও এবার বরফের আস্তরে সেখানে আটকে যায় এবং সে সেখান থেকে বের হবার জন্য খুব চেষ্টা করে, অবশেষে হাল ছেড়ে দেয়। কিন্তু মুভির নায়িকা বলে কথা, তাই অবশেষে অনেক কষ্ট করে সেখান থেকে সে বেরিয়ে যায় এবং সে স্বস্তির নিঃশ্বাস নেয়। আর তখন আমরা দূর থেকে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শুনতে পাই, মানে শেষমেশ পুলিশ এমার কল ট্রেস করে এমাকে বাঁচাতে এসেছে এবং এই মুভিটা এখানেই দ্য এন্ড হয়ে যায়।